থাকে। ঢাকা শহর সারা দেশ উত্তাল। কেউ এসেছিল নিজের অধিকারের জন্য, কেউ এসেছিল বন্ধুর পাশে দাঁড়াতে, কেউ এসেছিল শুধু এই বিশ্বাস নিয়ে স্বাধীন দেশে বৈষম্য স্থায়ী হতে পারে না। কখনো কখনো ইতিহাসের মোড় ঘুরে যায় একটি বাক্যে। জুলাইয়ের তেমনই একটি বক্তব্য ক্ষোভকে বিস্ফোরণে রূপ দিল আগুনে ঘি ঢালার মতো। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমরা কেউ রাজাকার না, বাট আমাদেরকে যখনই ট্যাগ দেওয়া হচ্ছে রাজাকার বলে ট্যাগ দেওয়া হচ্ছে। সো তখন আমাদের ব্যাপার হচ্ছে যেহেতু ট্যাগ দিচ্ছে তাহলে ট্যাগ দিয়ে আমরা মাঠে নামি। সো জিনিসটা ওরকমই ছিল, যখন বলা হয়েছে যে রাজাকার তখন আমরা ওটার রিপ্লাই দিলাম, ওকে তুমি যেহেতু বলছো রাজাকার, ওকে আমি রাজাকার, এবার দেখি তাহলে তুমি কি করবা। অ্যান্ড তুমি এটা দেখো বাংলাদেশে কত লক্ষ লক্ষ রাজাকার নেমে আসছে। এটাকে আমরা আমাদের একটা স্পিরিটের জায়গায় ধরছিলাম যে কেউ যখন একটা মানুষকে কোনো পশুর সাথে তুলনা করে গালি দেয় এবং ও যখন ক্লেম করা শুরু করে ওকে আমি পশু, তুমি এবার দেখি কি করো। সো ওই জায়গাটাই আমরা করেছি আর কি, যে লিটারালি আমরা কেউ রাজাকার না, বাট তুমি যেহেতু আমাকে বলছো রাজাকার, ওকে আমি ক্লেম করতেছি আমি রাজাকার, অ্যান্ড এটা ক্লেম করে আন্দোলন করবো এবং তোমাকে উচ্ছেদ করে দেবো। তুমি সারা জীবনের জন্য রিগ্রেট করবা যে তুমি কাদেরকে রাজাকার বলছো। ক্যাম্পাস জেগে উঠল, স্লোগান আরো তীব্র হলো, আর আন্দোলন প্রবেশ করলো নতুন এক অধ্যায়ে। দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম হামলা চালায়। রক্তাক্ত হয় ক্যাম্পাস। ক্ষোভ, শোক আর হতবাক নীরবতায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বন্ধ হতে থাকে। রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যখন এই স্পট দিকগুলো হেঁটে যাই, আমরা সেই জুলাই সেই স্মৃতিগুলো কখনো ভুলতে পারি না। মনে হয় যে সে আমরা জুলাইয়ের মধ্যেই আছি। এই আন্দোলনের আরেকটা রূপ ছিল হচ্ছে কফিন মিছিল এবং হচ্ছে গায়েবানা জানাজা। এই গায়েবানা জানাজাটি ঠিক এই জায়গাটাতেই ভি চত্বরে অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে সবাই যখন এই জায়গাটা উপস্থিত হয় তখন কফিনগুলো এখানে রাখা হয় এবং সেখানে সবাই জানাজার পরবর্তী সেই কফিন নিয়ে মিছিল করে এবং এই মিছিলের শুরু করার সাথে সাথেই পিছন দিক থেকে পুলিশ আক্রমণ করা শুরু করে। তাদের উপর টিয়ার শেল এবং হচ্ছে রাবার বুলেট ছুটতে থাকে এবং সেই আক্রমণের পরে আমাদের অনেক শিক্ষার্থী এবং হচ্ছে যারা ফ্রন্ট লাইনে ছিল তারা আহত হয়। কেউ কারোর নাম জানতো না, কেউ পানি দিয়েছে, কেউ আহতকে কাঁধে তুলেছে, কেউ রক্ত দিয়েছে, কেউ বা পরিবারের কাছে খবর পৌঁছে দিয়েছে। চারিদিকে এক অদৃশ্য অন্ধকার। ইন্টারনেট নেই, যোগাযোগ নেই, শুধু উৎকণ্ঠা, অপেক্ষা। রাজপথ উত্তপ্ত, হেলিকপ্টার দিয়ে গুলি, গণহত্যা, বলপ্রয়োগ। আহত ও নিহতের সংবাদ মানুষের মনে গভীর ক্ষোভ ও শোকের জন্ম দেয়। হাসপাতালগুলো পরিণত হয় মৃত্যুপুরীতে। ভবনের ভিতর থেকে এলোপাতারি মানে টিয়ার সেল, আনলিমিটেড টিয়ার সেল ছোড়া শুরু করে। একটা কনস্টেবল টাইপের একজন আইসা দেখে যে আমি একলা চলে যাচ্ছি, তখন উনি শটগান দিয়ে ফায়ার করে। আমি পিছনে তাকাচ্ছিলাম, যার কারণে আমার মাথার এই অংশটায় 6টা বুলেট আছে আর বাকি পিঠে লাগছে। তো ওইখান থেকে গুলিটা করার সাথে সাথে আমি পড়ে যাই। সামনে উঠে দেখি রে বলে যে সোজা চলে যাবি, পিছে করলে গুলি করবো। বাহিরে যখন স্লোগান, হাসপাতালের ভিতর তখন নিঃশব্দ কান্না। চিকিৎসক, নার্স আর স্বজনদের ছোটাছুটি ভারী করে তোলে পরিবেশ। চিকিৎসকরা লড়ছিলেন জীবন বাঁচানোর জন্য, আর স্বজনরা লড়ছিল আশা না হারানোর। 18 তারিখের আগে বেসিক্যালি তখন কিন্তু আসলে পিলেট ইনজুরি ছিল। 18 তারিখ দুপুরের পর থেকে বুলেট ইনজুরি পেশেন্ট আসা শুরু হলো এবং আমরা সেটা টের পাইলাম। এবং 18 তারিখের পরে 19 তারিখও সমানভাবে পেশেন্ট আসতে থাকলো। ঢাকা মেডিকেল কলেজের 101, 102, 103 এবং এই এলাকা ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি সব জায়গায় একদম লোকারণ্য, পেশেন্টে ভরপুর। আমরা সেখানে গেলাম 8টার পরেই, গিয়ে দেখলাম যে আমরা যে এক পেশেন্ট থেকে এক পেশেন্টের কাছে যাব সেই পা রাখার পর্যন্ত জায়গা নেই। কারো মাথা একদিকে, কারো পা একদিকে, এবং সবাইকে বিভিন্নভাবে তখন সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের যাদের চিকিৎসা যে পর্যন্ত হয়েছে প্রাথমিক চিকিৎসার পরে এখন ফাইনাল সেই চিকিৎসা হবে। হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজের নিচতলা দোতলা যত ওটি যেখানে আছে সকল রুটিন ওটি বন্ধ করে দিয়ে সব এই এমার্জেন্সি ওটিগুলো খোলা হলো। শুধুমাত্র এটা ছাত্র না, ছাত্র একটা অংশ ছিল, কিন্তু এখানে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কিন্তু এইখানে অংশগ্রহণ করছে। এবং আমরা ছোট বাচ্চা পাইলাম, কিছু একটা বাচ্চা, ওকে যাত্রাবাড়ির থেকে আসছে, ওকে আমরা জিজ্ঞেস করলাম যে তুমি এখানে যে আসলা, ও আসলে সহ্য করতে পারে না। এবং এই বাচ্চাদের কথাবার্তা ছিল এরকম যে আমার ভাইকে মারছে, আমি কেন ঘরে থাকবো।
বড়দের আন্দোলনে যোগ দিয়েছিল শিশুরাও, রক্ত ঝরেছে, জীবন দিয়েছে। প্রশ্ন একটাই, কি দোষ ছিল? যাদের হাতে থাকার কথা ছিল বই খাতা আর রং পেন্সিল, তারাও দেখেছিল একটি অস্থির সময়ের মুখ। হয়তোবা তারা রাজনৈতিক ভাষা বুঝতো না, কিন্তু তারা বুঝেছিল মানুষের কান্না। 8 থেকে 10 বছরের বাচ্চা আসে যার মাথা পুরো থেতলিয়ে দেওয়া হয়েছিল ইট দিয়ে, প্রায় 3 থেকে 4 জায়গায় তার ক্ষতস্থান ছিল। আমরা তার মাথাটাকে গামছা দিয়ে বেঁধে দিচ্ছিলাম, এমন গোসল করলে আমাদের যেরকম মাথা থেকে পানি পড়ে ঠিক সেই ছোট ভাইটা এতটুকু হবে, তার মাথা থেকে এভাবে রক্ত বেয়ে পুরা নিচে ভরে যাচ্ছিল। সকলের দৃঢ় প্রতিজ্ঞা, আর ঘরে বসে থাকা নয়। ঠিক আছে, একটা গ্রুপ বানাও, ঠিক আছে? একটা গ্রুপ বানাও, একসাথে থাকবা, একসাথে মারবা। মার্বেল নয় ভাইয়া, একটু ওই যে পাথর নিয়ে নিও, আমি মার্বেলটা আনতে পারি। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল। আমি অটো নিয়ে আসছি সকাল থেকে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু যখনই দেখলাম যে কোটা আন্দোলনটা মানে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই বিশাল একটা অঙ্ক দেওয়া হয়ে যাচ্ছে যে কোটার জন্য, তা তখন আমি কিন্তু সেটাকে অন্যায্য মনে করেই কিন্তু আমি এই আন্দোলনে এসেছি। কারণ আমি মনে করি যে মুক্তিযুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে, এবং সেটাই আমি আমার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য যে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতেই হবে। মাঠে অনুপ্রেরণা যোগাতে নেমে এসেছিল শিল্পীরাও। যখন একটি জাতি উত্তাল সময় অতিক্রম করছিল, শিল্পীরাও তখন আর বসে থাকেনি। রাজপথের স্লোগান হয়ে উঠেছিল গান, কান্নাগুলো হয়ে উঠেছিল কবিতা, আর স্মৃতিগুলো রূপ নেয় ক্যানভাস ও দেয়ালের গ্রাফিতিতে। ইতিহাসকে শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, আর সেই অনুভূতির ভাষা খুঁজে দেন শিল্পীরা। আমি মনে করি গান, কবিতা, অভিনয় এগুলো একটা প্রতিবাদের ভাষা। এবং আমার চোখের সামনে যখন পড়ে থাকলো শহীদেরা, তখন এটা দেখে আমরা শিল্পী সমাজ আর চুপ করে ঘরে বসে থাকতে পারি না। আমরাও নেমে এসেছিলাম আন্দোলনে, যাতে আমাদের এই গান শুনে, আমাদের কবিতা, আমাদের আবৃত্তি, আমাদের অভিনয় এগুলো দেখে যাতে একজন শিক্ষার্থী, একজন আন্দোলনকারী যে মানে তার স্পিরিটটাকে আরো দ্বিগুণ করতে পারে। টানা কয়েক সপ্তাহের উত্তেজনা, সংঘর্ষ, শোক আর অনিশ্চয়তার পর দেশ প্রবেশ করে এক নতুন অধ্যায়ে। স্বৈরাচার হাসিনার পতন, পালিয়েছে দেশ ছেড়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে স্থান করে নেয় বিষয়টি। কিন্তু ইতিহাস পরিবর্তনের আড়ালে থেকে যায় কিছু নীরব গল্প, থেকে যায় কিছু খালি ঘর, কিছু অপূর্ণ শব্দ। জুলাইয়ের হাজার আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি সুন্দর একটি দেশ। হাজার গল্পের মধ্যে একটি গল্প শহীদ শাকিল পারভেজের। তার চাওয়া ছিল একটাই, শহীদ হওয়া। বলেছিল, মরতে চাই অমর হয়ে। শহীদ শাকিলের সাথে আমার পরিচয় 2014 সাল থেকে। আমরা একই সাথে একই এলাকায় থাকতাম, আমরা একসাথে খেলাধুলা করতাম, আমাদের ওই দিঘির পাড় মাঠে একসাথে বড় হওয়া। 2014 থেকে দায়িত্ব আর আদর্শ। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রতিটি আন্দোলনেই শাকিল ছিল সক্রিয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সে শুধু একজন ছাত্র ছিল না, সে ছিল নেতৃত্বের একটি মুখ।
শহীদ শাকিল পারভেজ ছিল মাননাথের একটি অনুপ্রেরণার নাম। আমি যখনই মানারাতের এই লাইব্রেরি কিংবা ক্যান্টিন, এই মানারাত চত্বরে আমি হাঁটি কিংবা চলাফেরা করি, তখনই আমি শাকিলের এই শূন্যতাগুলো অনুভব করি। আমরা একসাথে ছিলাম, আমরা এই ক্যাম্পাসে একসাথে খেলাধুলা করতাম, এই একসাথে প্রোগ্রামগুলো করতাম, একসাথে আড্ডা দিতাম। আজ সব কিছুই ঠিক আছে, কিন্তু শাকিল নেই। শাকিল হোসেন অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল এবং অত্যন্ত বিনয়ী এবং লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে ছিল। আমি বেশ কয়েকটি কোর্স তাকে পড়িয়েছি এবং তাকে নিয়ে আমি স্টাডি ট্যুরে গিয়েছি, পিকনিকে গিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় ও এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে, যেটি আমাকে সবসময়ই ওর প্রতি অত্যন্ত স্নেহশীল হওয়া এবং ওর প্রতি অত্যন্ত একটা দোয়া থাকাটা আমার ন্যাচারালি এসে গিয়েছে। জুলাই 18, উত্তরা। দিনটি আর 10টা দিনের মতো ছিল না। সেদিন রাজপথে ছিল ভয়, ক্ষোভ, প্রতিরোধ আর অনিশ্চয়তা। শাকিল সেদিনও ছিল সামনে। কে আহত, কে নিরাপদে আছে, কার কি প্রয়োজন, সব দিকে ছুটে বেড়াচ্ছিল সে। এক বন্ধুকে গুলি করা হয়, শাকিল হাসপাতালে যায়, পরিস্থিতি তুলে ধরতে চেষ্টা করে। আবারও সে ফিরে আসে রাজপথে। হয়তো সে জানতো না কয়েক ঘন্টা পর ইতিহাস তাকে নিজের ভেতরে নিয়ে নিবে। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং সংগঠনের সাথী ছিল। মাদ্রাসা মাঠে মূলত তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঈশার নামাজের পরে, কিন্তু এখানে পুলিশ চারিদিক থেকে ঘেরাও করে রেখেছিল। ডিবি কোনোভাবেই এখানে ঢুকতে দিচ্ছিল না। যদিও শত শত মানুষ, তার সঙ্গী সাথীরা, মিল্লাত মাদ্রাসার ছাত্ররা সেখানে জড়ো হয়েছিল, তাদেরকে তখন মাদ্রাসা থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং মাদ্রাসায় কাউকে অবস্থান করতে দেওয়া হয় না। প্রচণ্ড প্রেসারের কারণে পার্শ্ববর্তী মসজিদে নামাজ শেষ করেই তারা, এলাকাবাসী যারা ছিল এবং সঙ্গী সাথী যারা ছিল, তারা সেখানে নামাজ পড়ে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোন ঘটনায় তিনি মারা গিয়েছেন তাও উল্লেখ করা যাবে না, শুধুমাত্র দোয়া চেয়ে কোনোভাবে জানাজার নামাজ শেষ করে বিদায় নিতে হবে। সেখানে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। তার লাশ কখন বাড়িতে যাবে, কিভাবে দাফন কাফন হবে, তার বাবা পর্যন্ত
শাকিল শহীদ হয়ে গেছে। আমার কিছু চাওয়া আছে প্রভু, কবুল করে তুমি নিও। জান্নাতি মুমিনের সাথে আমাকে ফুল করে পাশে রাখি। ও অনেক আগেই জেনেছে সে আসলে চলে যাবে, কিন্তু তার কথা বলি সেইভাবে রেখে গেছে। বাবা, আপনি টাকা পয়সার জন্য অনেক কষ্ট করতে আছেন, সংসারটা চালাইতে আপনার অনেক কষ্ট হয়। এমন এক সময় আসবে দেখেন আপনার টাকার উপরে আপনি শুয়ে থাকবেন। অসুস্থ মাকে রেখে, এই বৃদ্ধ বাবাকে রেখে এইভাবে চলে যাবে। সাথে আমাকে ফুল করে পাশে ডোকো ফিল্ম প্রতিযোগিতার একজন করে প্রতিনিধি আমার সামনে আসেন স্টেজে। একজন করে প্রতিনিধি। আল্লাহ আপনার মাকে দ্রুত সুস্থতা দান করুন। রব্বুল আলামিন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করে গেছে। জীবনের সব গুনাহ মুছে ফেলে হিসাব নিও না কভু। এমন হাজারো শাকিল পারভেজের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা কি পেরেছি তাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে? হেলিকপ্টার থেকে ছোড়াগুলিতে শহীদ হওয়া শিশু রিয়া গোপের রক্তের সঠিক মূল্য কি আমরা দিতে পেরেছি? বারান্দায় দাঁড়িয়ে থাকা 4 বছরের শিশু শহীদ আব্দুল আহাদের বাবা মায়ের মুখে কি আমরা আবারও হাসি ফোটাতে পেরেছি? আর রক্তমাখা জামা বুকে জড়িয়ে আহাজারি করা শিশু শহীদ সামিউ আমান নূরের মাকে কি আমরা এই আশ্বাস দিতে পেরেছি তার সন্তানের আত্মত্যাগ বৃথা যায়নি? রিকশার উপর নিথর হয়ে পড়ে থাকা শহীদ গোলাম নাফিস, তাদের আত্মত্যাগের স্বপ্নের বাংলাদেশ কি আমরা দিতে পেরেছি? জুলাইকে মনে রাখতে হবে প্রতিশোধের জন্য নয়, ন্যায়ের জন্য, ক্ষমতা বদলের জন্য নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য। আজও শহীদেরা প্রশ্ন করে, তাদের রক্তের উপর গড়ে ওঠা এই বাংলাদেশকে সুন্দর, ন্যায়ভিত্তিক, মানবিকভাবে গড়ে তুলতে আমরা কি করতে পেরেছি? তখন পর্যন্ত কিন্তু আমি চিনতাম না যে আমাদের 6 জন সমন্বয়ের কাছে, বিশেষ করে আমার মাকে বিশেষভাবে ট্রমাটাইজ করা হয়েছিল। সাথে সাথে বলতেছে তোর বৈশাখ উদ্যা সব চিরা ফেলামু, তোর বুকের উপরে ফাড়া দিয়ে গুলি করবো। 4 তারিখে গুলি খেয়েছে, 8 তারিখে মারা গেছে। গুলি খাওয়ার সাথে সাথে আমার ছেলে সব শেষ হয়ে গেছে। না, আমি যাইতে পারিনি, তখন তো ডাক্তার কেউ যাইতে দেয় নাই। আমি ওসি সাহেবকে বললাম যাওয়ার সময় ওসি সাহেব সতর্ক থাকেন, এই গভর্নমেন্ট পড়ে যাবে। 1.5 দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হলো আওয়ামী লীগ সরকারের। নোয়াখালীর এই গ্রামগুলোতে জীবন চলছিল অন্যদিনের। সকালে মাঠে কাজ, বিকেলে আড্ডা, রাতে পরিবারের সঙ্গে সময়। পৃথিবীটা ছিল ছোট, গ্রাম, পরিবার আর স্বপ্নের ভেতরে সীমাবদ্ধ। সারা দেশে আন্দোলন চলছে, বাট আমরা এটা থেকে টোটালি বিচ্ছিন্ন ছিলাম। আমাদের অত্র এরিয়ায়, আমাদের পাশের এলাকায় টুর্নামেন্ট চলছিল, আমরা এটার আমেজে সারা দেশে কি হচ্ছে এটা সম্পর্কে আমাদের বিন্দু পরিমাণ আইডিয়া ছিল। সালের জুলাই মাসে দেশের ঘটনাগুলো এসে পৌঁছায় এই প্রত্যন্ত জনপদেও। আর তখন অনেক সাধারণ তরুণ বুঝতে শুরু করে ইতিহাস শুধু শহরে তৈরি হয় না। সোশ্যাল মিডিয়ার পারপাসে আমরা যে একটা ঘটনা সামনে আসতো, দেখতাম সারা বাংলাদেশে কঠোর আন্দোলন চলছে, বাট আমরা এটা থেকে একদম বিচ্ছিন্ন ছিলাম। প্রথমে তারা ছিল দর্শক, মোবাইলের ছোট পর্দায়
দেখেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর, একটি ভিডিও, তারপর আরেকটি, একটি খবর, তারপর আরেকটি। প্রতিদিনের ঘটনাগুলো তাদের ভেতরে প্রশ্ন তৈরি করতে থাকে। একসময় মনে হলো শুধু দেখে যাওয়াটাও এক ধরনের নীরবতা, আর সেই নীরবতা ভাঙতেই শুরু হলো ভেতরের অস্থিরতা। 16 জুলাই সকালে আমি আসলে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো ওইখান থেকে বের হয়ে আসলে পথিমধ্যে নিয়তটা পরিবর্তন করলাম, গাড়ি দিয়ে চলে গেলাম মাইজদি শহরে। সেখান থেকে আসলে জুলাই বিপ্লবের জার্নি শুরু। পরবর্তীতে আমার সামনে একটি কবিতা ভেসে আসে সোশ্যাল মিডিয়ার পারপাসে, অধ্যাপক সরোয়ার স্যারের। কবিতাটা হচ্ছে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। এই কবিতাটা, এই আবৃত্তিটা আমারে এমনভাবে টাচ করে, আমি ওই রাত্রে ঘুমাইনি। মানে লিটারেলি আমি কোনোভাবেই ঘুমাইতে পারতেছিলাম না। মানে ওই কবিতাটার লাইনগুলা এমনভাবে টাচ করছে আমারে, তখন আমি নিজ থেকে শুরু করছি কিভাবে আন্দোলনে যাওয়া যায়। ফ্যামিলি থেকে আম্মু অনেক ভীত ছিল, বা আমাদেরকে এরকম সাপোর্ট করে না ফ্যামিলি থেকে কখনো, যে কখনো মানে মানুষের আন্দোলনে যাওয়া বা কারোর সাথে মারামারি করা। তো ওইখান থেকে আমরা মানে এক প্রকার লুকোচুরির মাধ্যমে গেলাম, যে রাত্রে 4টা বাজে বাইরে গেলাম, আম্মু শোয়ার মধ্যে ছিল, আমরা মানে সামনে গেট দিয়ে না বাইরে, পিছন গেট দিয়ে বাইরে গেছিলাম আর কি। গ্রামাঞ্চলে জুলাইটা অনেক কঠিন ছিল। গ্রামাঞ্চলে জুলাই কঠিন হচ্ছে, প্রথমত যাতায়াত কেন্দ্রিক একটা সমস্যা ছিল, কারণ গ্রামের কেউ চাইলেই শহরে যেতে পারতো না, কারণ ওই সময় ব্ল্যাক আউট চলছিল বা গাড়ির একটা সংকট ছিল, কারফিউ ছিল শহরে। সো পায়ে হেঁটে জুলাই বিপ্লব করা, আসলে পায়ে হাঁটাটা অনেক কষ্টসাধ্য ছিল। এমনকি 4 আগস্ট যখন আমি প্রায় 37 কিলোমিটারের মতো হাঁটছিলাম, তো ওই দিনের পরে আমার পা আসলে অনেক ফুলে গেছিলো, তো আমি 5 আগস্ট আর বাসা থেকে বের হতে পারিনি। সারা রাত আমার আম্মু অপেক্ষা করছিল যে তুই কই গেছিস বাকি আসে বিষয়। তো তখন এখানে আমাদের ওয়ার্ডে একটা জমজমের একটা ফুটবল ম্যাচ চলছে। তো আমি বলছিলাম ওইখানে ছিলাম বা ওইখানে অনেকের সাথে ছিলাম বা কি আসে বিষয়। তো তিনি বলছিলেন না, তুই খালেদার সাথে সম্ভবত তুই মাইজদি আন্দোলনে গেছিলিস। তো আমি বলছিলাম না, তারপর আম্মু বুঝে ফেলছে আসলে যে কি করছে বা কি আসে বিষয়। প্রশাসনের নজরদারি থাকতো ছাত্রদের ম্যাচগুলোতেই, তো আমরা নিরাপদে থাকতে পারতাম না। আমরা বাইরে দিয়ে তালা মেরে কাউকে দিয়ে চাবি পাঠিয়ে দিতাম, বাইরে আমরা ভিতরে থাকতাম। তো মূলত হয়েছে কি, এই দিকের ওই টুর্নামেন্টের আমেজটা মানুষকে এমন পরিমাণে গ্রাস করছে, মানুষ জুলাই থেকে একদমই আলাদা ছিল আমাদের অঞ্চলে। তো পোলাপানো বিকেলবেলা বিশেষ করে বা দিনে এইরকম একটা আমেজ রাইখা নিজের মৃত্যুর মুখে ঠেলে দিব, এইরকম একটা আন্দোলনে যাইতে চায় না। তারপরও আমরা 6 জন, আমি, আমার চাচাতো ভাই তাওসিফ নাসির, সেই সহ আমরা মোট 6 জন বাইর হয়ে চলে গেছি। ঘর ছেড়ে বের হওয়া সহজ ছিল না। ছিল মায়ের ভয়, পরিবারের ভয়, নিজের ভয়। তারা জানতো সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না। তবুও যখন দেখলো তাদেরই বয়সী ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আহত হচ্ছে, জীবন দিচ্ছে, তখন প্রশ্নটা শুধু আন্দোলনের ছিল না, প্রশ্নটা ছিল বিবেকের। না গেলে নিজেকে কি জবাব দেবে? তখন পর্যন্ত কিন্তু আমি চিনতাম না যে আমাদের 6 জন সমন্বয়ক আছে, বা আমাদের একটা নেতৃত্ব আছে, আমাদের দেশব্যাপী একটা কমিটি আছে। আমি শুধু জানতাম যে এটা কোটা বিরোধী আন্দোলন। আমিও ভবিষ্যতে একজন শিক্ষার্থী হিসাবে চাকরির পরীক্ষা অংশগ্রহণ করব। ভবিষ্যতে কখনো না কখনো আমারও কোটার কারণে আমিও বাতিল হব, কোটার কারণে আমিও বৈষম্যের শিকার হব। সেই জন্য ওই তাগাদেই প্রথমত শুরু করেছিলাম আমি কোটা আন্দোলনে যুক্ত হওয়া।
জুলাই বিপ্লবে সবচেয়ে ট্রমাটাইজের মুহূর্ত ছিল হুমকি। আসলে আমরা গ্রাম অঞ্চলের মানুষ, তো গ্রাম অঞ্চলের মানুষ হিসেবে হুমকি পাওয়াটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার ছিল। এরকম অনেকগুলো হুমকি পাইছি। বিশেষ করে আমার মাকে বিশেষভাবে ট্রমাটাইজ করা হয়েছিল, যে আমার মাকে এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে এসে বলতো বিভিন্ন নেতারা যে ছেলেরা থামান, এটা ভালো হচ্ছে না, ভবিষ্যতে পস্তাতে হবে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসাবে এই জিনিসগুলো আসলে খুব ট্রমাটাইজ করেছিল। তবুও যতই হুমকি ধামকি আসতেছিল তত আরো নিজে শক্ত হয়েছিলাম, শক্তিশালী হয়েছিলাম, সাহসিকতা আরো বাড়ছিল। রাতের বেলা আমি আমাদের যে বাজার আবিরপাড়া বাজারে আসলাম। তা আমাদের যিনি রানিং তখনকার চেয়ারম্যান ছিল আর কি, খলিল রহমান সেলিম, তো উনি আমাকে ডাক দিয়েছিল আর কি যে তোমরা যে এভাবে আন্দোলন করতেছো বা অনলাইনে খুব ফেসবুকে সব উড়ে ফেলতেছো, এগুলো করে তোমরা কি করবা, হাসিনারে সরাই তোমরা ইসলাম কায়েম করে ফেলবা। এভাবে তিনি আমাকে অনেকক্ষণ শাসালেন আর কি। 4 তারিখ রাত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা একটা লিস্ট করছে জুলাইয়ে কে কে এখান থেকে আন্দোলনে গেছে আমাদের অত্তর এরিয়া। তো ওইখানে আমার নাম ছিল। পরে আমার এক ভাই ওইখানে দেখছে আমার নামটা, দেখার পরে উনি রাত্রেই আমাকে ইনফর্ম করে যে এমনি তোর নাম ওইখানে আছে, একটু সাবধানে থাকিস। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চেষ্টা করছিলাম যে ফিল্মের ভাষায় যদি কোনো আর কি প্রতিক্রিয়া জানানো যায়। পরে ডিসাইড করলাম, সিদ্ধান্ত নিলাম আমি যে বর্তমান যে আন্দোলনটা চলছে এখানের মধ্যে সব থেকে বড় প্রতিপক্ষকে, সব থেকে বড় রাইভালকে আমরা দেখলাম যে সব থেকে বড় রাইভাল হচ্ছে পুলিশ। কারণ জনগণের সাথে ছাত্রদের সাথে কিন্তু আলটিমেটলি যে যুদ্ধটা হচ্ছে, যে আন্দোলনটা হচ্ছে, যে ফাইটটা হচ্ছে, সেটা পুলিশের সাথে। সো আমরা এইটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে যেন আমাদের কন্টেন্টটা দেখে পুলিশে একটা বিবেকে একটা বাধা খায়, এটা নিয়ে আমরা একটা কন্টেন্ট বানাই। এটা খুবই সাড়া পড়ছিল, কন্টেন্টটা দেখে মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করছিল আমাদেরকে তখন। ব্যাপারটা কই রাখছি আমি? বাবা, তুমি কি এটাই খুঁজতেছো? তুমি আমার নিরীহ ভাইদেরকে হত্যা করার আগে আমাকে এগুলি করে যাও। এটা কে পুলিশ? এই কন্টেন্টটা বানাতে গিয়ে আমাদের সব থেকে বড় প্রতিবন্ধকতা যেটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে আমি পার্সোনালি অ্যাজ এ ক্রিয়েটর ফেস করি নাই, কিন্তু আমাদের যেই এই ক্যারেক্টারে বা এই ফিল্মের মধ্যে যে মেইন ক্যারেক্টার ছিল ওই পুলিশের রোলে অ্যাক্টিং করছিল আমাদের টিম মেম্বার নাসির রায়হান। তো সে যখন এই ক্যারেক্টারটা করছিল তার এলাকার এক আওয়ামী গুন্ডা তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি। আমার ফোন দিছিল, ফোন উনি রিসিভ করার সাথে সাথে বলতেছে তোর পঞ্চা গুদ্দা সব চিরা ফেলামু, তোর বুকের উপরে ফানা দিয়ে গুলি করবো, তোর কোন সাহসে তুই এই ভিডিও করছস, কন্টেন্ট তো করবো, এই করবো সে করবো, জানোয়ারের বাচ্চা, জামাত শিবিরের দালাল, বিএনপির দালাল, মানে অনেক ট্যাগ দিয়ে দিয়েছে আর কি। এই কয়েক সেকেন্ডের ভিতরে অনেক দলের ট্যাগ দিয়ে দিয়েছে, মানে চুপচাপ শুধু শুনতেছি ওনার কথাগুলা। এই আবার বলছিল যে এই কন্টেন্ট যে ছাড়ছে এরকম তাড়াতাড়ি করে ডিলিট করার লাগিয়া, নাহলে এই কর্ম সেই কোনো পুলিশ ধরাই দিব। যাত্রাটা শুরু হয়েছিল নীরবে, কেউ বিদায় জানায়নি, কেউ বড় কোনো কথাও বলেনি, শুধু কিছু মুখ, কিছু দোয়া, কিছু অজানা আশঙ্কা। কিন্তু ভেতরে ভেতরে তারা এগিয়ে যাচ্ছিল এমন এক অভিজ্ঞতার দিকে যা তাদের জীবন বদলে দেবে, সমাজ বদলে দেবে, বদলে দেবে দেশ। দীর্ঘদিনের দমনপীড়ন, বৈষম্য আর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ তখন বিস্ফোরিত হতে শুরু করেছে। দেশের রাজপথে দাঁড়িয়েছিল ছাত্ররা, আর দূরের এই গ্রামগুলো থেকে কিছু তরুণ সিদ্ধান্ত নিয়েছিল তারাও নীরব দর্শক থাকবে না। চৌমুহনী চৌরাস্তা র্যাবের অফিসের আগে এখানে আওয়ামী লীগের ব্যারিকেড। তো সিএনজিওয়ালা এর আগে একটু দূরত্ব মেনটেন করে এখানে আমাদেরকে নামাই দিয়েছে, বলতেছে ভাই এই পর্যন্ত নিয়ে আসছি, আর নেওয়া আমার পক্ষে পসিবল না। তো আমার ভিতরে একটা কাজ করতেছে, মারা গেলে গেছি, বাট ব্যাক করার সুযোগ নেই। পরে সামনে গেছি, আল্লাহর একটা রহমত, একজন মুরব্বী, উনার ছেলের বউ আর উনার নাতি ওই র্যাবের অফিসের রোডটা দিয়ে ওনারা বাড়ি থেকে বাইরে হয়েছে। পরে আমি সাহস করে ওনাদের সাথে গিয়ে কথা বলছি যে এমনি এমনি আন্দোলনে যাচ্ছি, তো আপনারা কষ্ট করে আমার একটু হেল্প করেন। বলতেছি কিভাবে হেল্প করুন? আমি বলছি যে আপনারা বলবেন যে আমি আপনার নাতি, তো আমার চাচিরে নিয়ে হাসপাতাল যাইতেছি। তো উনি বলছে ঠিক আছে। পরে ওনার ছোট একটা ছেলে ছিল, ওরে আমি কোলে নিই,
নিয়ে আমরা হাঁটা ধরি, এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একদম চৌরাস্তা পর্যন্ত গিয়ে পৌঁছাই। মেন কথা হচ্ছে আল্লাহ যখন আপনার সহায় হয়ে যাবে তখন আপনার অগণিত সাহায্য চলে আসবে। কিছু মুহূর্ত আছে যা ভাষায় বলা যায় না, সেগুলো থেকে যায় স্মৃতিতে, কোনো খবরের মধ্যে, কোনো রাতের মধ্যে, কোনো অপেক্ষার মধ্যে। সেই দিনগুলোতে দেশের মানুষ শুধু তারিখ মনে রাখেনি, মনে রেখেছে ভয়, অনিশ্চয়তা আর আত্মত্যাগ। মনে রেখেছে এমন কিছু দিন যা ক্যালেন্ডারের গণ্ডি ছাড়িয়ে ইতিহাস হয়ে গেছে। আমার ছেলের নাম বেলাল হোসেন রাব্বি। আগে ফোন দিয়ে বললাম কি হিরে বাবা তুই কই, আমার একটু এখানে দুপুরে জোর নামাজ পড়ি, আমি একটু আসছি এখানে বাংলা মোটরে আন্দোলন দেখতে। তখন আমি বলতেছি যে বাবা তাড়াতাড়ি বাসায় চলে যাও, ওই যে সেনাবাহিনী কি নামাই দিছে, এরা গুলি করতেছে। আপনি একটা কথা শুনলে আপনি এটা নিয়ে ই করেন, কিছু মানে তো আমার একটু পরে উঠে যেতে আসছি। উনি যখন শহীদ হয়েছেন তখন সর্বপ্রথম আপনারা কার মাধ্যমে খোঁজ পাইছেন বা খবর পাইছেন? কথা বলতেছে আমার এক দেবরে ফোন দিছে, ও আমেরিকা থাকে, দাঁড়াই ফোনে কথা বলতেছে, সে এ কথার মধ্যে দিয়ে ওর ইয়ে পাইছে, গুলি করছে। গুলি কথা মানে ফোনে কথা বলার সময় খাইছে? হ্যাঁ, কথা বলার সাথে গুলি খাইছে। তখন ও আবার ওইখান থেকে রাব্বি রাব্বি বলতেছে, ও তো সাথে সাথে পড়ে গেছে, মোবাইল টিকে গেছে, কিন্তু ফোনে তখন ওর সাথে বন্ধু দড়াই আপনার মোবাইলটা নিছে, নিয়ে এল কইতেছে যে কাকা আপনি কি হন? আমি তো কাকা। ও একটু গুলি খেয়েছে মাত্র, 4 তারিখে গুলি খেয়েছে, 8 তারিখে মারা গেছে। গুলি খাওয়ার সাথে সাথে আমার ছেলে সব শেষ হয়ে গেছে। আপনারা মানে গেছিলেন সাথে সাথে না? না, আমি যাইতে পারিনি, তখন তো টাকা কেউ যাইতে দেয় নাই। পরে আমি অ্যাম্বুলেন্স নিয়ে 3 দিন গেছি, আমি মঙ্গলবারে গেছি, বুধবার ছিল, বৃহস্পতিবার শেষ বিদায় নি। আমার একটি ছেলে, 2 মেয়ে, 1 ছেলে ছিল। তো পরবর্তীতে একটা ফার্মেসিতে আমাদেরকে আমার চাচাতো ভাইকে চিকিৎসা দেয়, এমনকি আমরা টাকা দিতে চাইলেও ওনারা নেয় নাই, কারণ ওনারা জুলাই বিপ্লবে আহত হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া সবাইকে ফ্রি চিকিৎসা দেয়। এমনকি ওইখানে খাবারের অনেকগুলো দোকানও ফ্রি দিতেছে মানুষকে, পানি দিতেছে অনেকে, মানে যে যার মতো করে জুলাইতে অংশগ্রহণ করতেছে। আমি ওসি সাহেবকে বললাম যাওয়ার সময় ওসি সাহেব সতর্ক থাকেন, এই গভর্নমেন্ট পড়ে যাবে। তখন ওসি সাহেব এরকম চেয়ার থেকে সোজা হই বসে আমাকে বললেন যে আপনার কাছে কী তথ্য আছে? আমি বললাম আমার কাছে কোনো তথ্য নেই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঢাকা ইউনিভার্সিটিতে ঢিল মারা হয়েছে, থাকতে পারে নাই। পাকিস্তানের ঢাকা ইউনিভার্সিটিতে গুলি করছে, থাকতে পারে নাই। আমি বললাম যে এটা মিলা না মিলার কিছু না, এটাই হলো লজিক যে ঢাকা ইউনিভার্সিটিতে হাত দেওয়া মানে হচ্ছে সরকার প্রমাণ। 1.5 দশকেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হলো আওয়ামী লীগ সরকারের। দুপুর 12টায় পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। মানে জেলার হাসতে হাসতে বাড়ি আসতেছে, আসি যখন আমাদের সংবাদ দিল তখন থেকে আবেগ গণপরিবেশ, অনেকে কান্নাকাটি করতেছে, অনেকের সাথে সাথে সিজদা পড়লো, অনেকে জেলখানার ভিতরে থালা চামিচ টামিচ এগুলো নিয়ে আসলো, ঢোল টাবলো বাজাইতেছে, পুলিশকে কাঁধে নিয়ে আসতেছে। সেটি একটি ইতিহাস। এরশাদ বিরোধী আন্দোলনে যে মোটিভ নিয়ে হয় সেটাও অ্যাচিভ নেই, ঠিক জুলাই যেই মোটিভ নিয়ে হয়েছিল সেটাও অ্যাচিভ হয় নাই, এবং এই অ্যাচিভের জন্য আমরা এলাম। হাসিনা যেদিন বিদায় নিয়েছিল 5ই আগস্ট অর্থাৎ 37শে জুলাই যখন হাসিনা বিদায় নিয়েছিল তখন আসলে অনুভূতিটা ভিন্ন রকম ছিল, বা আমি জানতে পেরেছিলাম ইন্টারনেটের মাধ্যমে। তখন আসলে আমি দুয়ারে বসেছিলাম, তো আমার আম্মু আসি বসলো দেখলে হাসিনা তো হলাই গেছে, তোর কি অবস্থা, কেরম লাগতেছে, মানে আমাদের গ্রাম্য ভাষা বলতেছিল।
তা ওই সময়ের ভাষাটা আসলে বোঝা প্রকাশ করা হয়নি। আমি আমার আম্মুকে ধরে কেঁদে দিয়েছিলাম। আসলে যে অনুভূতিটা প্রকাশ করার মতো না। মূলত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল বা জুলাইয়ের যে আমাদের লক্ষ্য ছিল, তা হয়তো অনেকাংশে আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে আমাদের শহীদদের বিচার এখনো নিশ্চিত হয় নাই, হাসিনার ফাঁসি হয় নাই। যদি যেদিন হাসিনার ফাঁসি হবে আর শহীদদের সুবিচার আমরা পাবো, সেদিন মনে করবো আমাদের জুলাই বিপ্লব সার্থক, জুলাই বিপ্লব সাফল্যমণ্ডিত। পরবর্তীতে আস্তে আস্তে সময় যখন 11:30, তখন কেন্দ্রীয় একজন দায়িত্বশীল থেকে ফোন আসে আমাদের আরিফ ভাইয়ের কাছে, জেলা উত্তরের সভাপতি আরিফ ভাইয়ের কাছে, যে শেখ হাসিনা পালানোর সব রকম প্রস্তুতি ডান, যে খুব শীঘ্রই শেখ হাসিনা পালিয়ে যাবে, আর জুলাই আন্দোলন অলরেডি সফল। আমরা যখন সময় চৌরাস্তাতে আন্দোলন করছিলাম তখন 5 আগস্ট, তখন দেখি হুট করেই দিনে 12টা বাজে নেট বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে গুঞ্জন উঠে সেনাপ্রধান বক্তব্য দিবে। সেনাপ্রধান বক্তব্য যখন দিবে তখনই আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা নেই, সে চলে গেছে। তখনই আমরা আবার আনন্দ মিছিলের জন্য প্রস্তুতি নিই। ঘরে ফেরা সহজ ছিল, কিন্তু ফিরে আসার পর অনেকেই বুঝেছিল তারা আর আগের মানুষ নেই। কিছু ভয় ছোট হয়ে গেছে, কিছু প্রশ্নের উত্তর মিলেছে, আর অভিজ্ঞতা সারা জীবনের জন্য ভেতরে থেকে গেছে। সময় পেরিয়ে গেছে, গ্রাম আবার স্বাভাবিক হয়েছে। চায়ের দোকানে আড্ডা হয়, মাঠে কাজ হয়, আজান ভেসে আসে, জীবন চলতে থাকে। কিন্তু যারা সেই সময়ের সাক্ষী ছিল তারা জানে কিছু অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ হয়েছে, কিন্তু তার স্মৃতি এখনো বেঁচে আছে মানুষের ভেতরে। ইতিহাস সাধারণত বড় বড় নাম মনে রাখে, কিন্তু প্রতিটি বড় ঘটনার পেছনে থাকে অসংখ্য অচেনা মানুষ। নোয়াখালীর এই গ্রামের তরুণরাও তেমনই কিছু মানুষ। তারা নেতা ছিল না, তারা বিখ্যাতও ছিল না, কিন্তু যখন পরিবর্তনের ডাক পৌঁছেছিল তারা সাড়া দিয়েছিল। তারা ইতিহাসের বড় নেতা ছিল না, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম তার ছোট্ট একটি অংশ হয়ে উঠেছিল তারা। আর সেই সংগ্রামের পথে নোয়াখালী হারিয়েছে তার কিছু সাহসী সন্তান। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদকে। জুলাইয়ের সেই দিনগুলো হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু সেই সাহস, সেই স্মৃতি আর সেই বিশ্বাস আজও রয়ে গেছে মানুষের ভেতরে, গ্রামের ভেতরে, বাংলাদেশের ভেতরে।